তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন অন্যায় করলে তা রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি সার্জিসের। ৩ দফা দাবিতে সপ্তম দিনের মতো সারা দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি, দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান। ডাকসু নির্বাচনের জয় পরাজয় নিয়ে নানা সমীকরণ, শিবিরের কৌশল এবং অর্থের কাছে হেরে যাওয়ার দাবি ছাত্রদল এবং বামদল সমর্থিত প্রার্থীদের। এবং লালনের তিরোধান দিবসের আয়োজনের শেষ দিনে ভাঙল মেলা, দোল পূর্ণিমার উৎসবে আবার জড়ো হওয়ার আশা বাউল সাধুদের। স্বাগত ডিবিসি সারা বাংলা সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। এবার জানাবো খবরের বিস্তারিত। সাংবিধানিক আইন এবং বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় সেটি এনসিপিকে দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে সিলেটের পুলিশ লাইন্সে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। বলেন, বিতর্কিত কেউ আগামী নির্বাচনে দায়িত্বে থাকতে পারবেন না। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই তার বক্তব্য, জানান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন আইনগতভাবে কাজ করে, আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে প্রতীকটা চাচ্ছেন, সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রত্যয় জানিয়েছেন এনসিপি উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। নির্বাচন কমিশন এনসিপির সাথে অন্যায় করলে তার রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করি যে আমরা শাপলা প্রতীক পেয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। কোনো বিশেষ দলের জন্য যেমন জুলাই স্বাক্ষর থেমে থাকেনি, তেমনি নির্বাচনও থেমে থাকবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, একটা দল মুখরোচক মিথ্যাচার করছে। শুধু একটা দলের জন্য মার্কা সংযোজন সম্ভব কিনা তা নির্বাচন কমিশনই ভালো বলতে পারবে। দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চারদিকে আগুন দেয়া হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থির করে তোলা হচ্ছে। যাই ঘটুক না কেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অবশ্যই বাংলাদেশে নির্বাচন হবে, এমন প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। খুলনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়েছে। সকালে খুলনার সাবেক মেয়র মনি এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুরের নেতৃত্বে নগরীর গোল কমিউনিটি পার্ক থেকে এই লিফলেট বিতরণ শুরু হয়। সকাল থেকে খুলনা নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির সাবেক নেতারা গোলকমণি পার্কে জড়ো হন। পরে তারা নগরীর ধর্মসভার মোড়, পিকচার প্যালেস মোড় সহ নগরীর বড় বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় তারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোটের আহ্বান করেন। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 5% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে তা প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে কলেজ শিক্ষক কর্মচারীরা। সকালে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধন হয়। এতে বক্তারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং 3 দফা মেনে নেওয়ার দাবি জানিয়েছেন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের 3 দফা দাবি এবং 5% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যানের দাবিতে কিশোরগঞ্জেও মেহেরপুরে সপ্তম দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। এতে বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় পাঠদান বন্ধ রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের 23 পদের 22টিতেই পরাজিত ছাত্রদল। এর দায় চাপানো হচ্ছে 15 বছর ক্যাম্পাসে রাজনীতি করতে না পারাকে।
অন্যদিকে ছাত্রলীগের সঙ্গে গুপ্তভাবে মিশিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি তৈরি করে রেখেছিল ছাত্র শিবির নির্বাচনে জৌলুস হারিয়েছে বামপন্থী সংগঠনগুলো। আর এর আগের 16টি নির্বাচনে 32 জন ভিপি জিএস এর 13 জন জয়ী হলেও এবার কোনো পদই পায়নি তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গত 16টি নির্বাচনের শেষবার ভিপি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অতীতে একবারও ভিপিজিএস পদ পায়নি ছাত্র শিবির। এবার সে আক্ষেপ ঘুচিয়ে 23টি পদের 20টিতে জয়ী দলটি, আর একটি বাদে সবগুলোতেই ভরাডুবি ছাত্র দলের। শিক্ষার্থীরা বলছেন, নির্বাচনী প্রচারণায় শিবিরের প্রার্থীরা এগিয়ে ছিল বরাবরই। যারা আসলে যোগ্য এমন কিছু প্রার্থীকে আসলে হারিয়েছি বা তাদেরকে পদ দিতে পারেনি। সাধারণ শিক্ষার্থীরা যাদের যোগ্য মনে করেছে তাদেরকেই ভোট দিয়েছে এবং দিন শেষে তারাই জিতে গিয়েছে। স্বতন্ত্র শিক্ষার্থীরা হচ্ছে সমস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে রিস্ক করতে না পারা। ছাত্রদল নেতারা বলছেন, গত 15 বছর ক্যাম্পাস রাজনীতি করতে পারেননি তারা। পক্ষান্তরে গুপ্তভাবে ছাত্রলীগের সাথে মিশে শিবির শক্তিশালী হয়ে ওঠে। ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে আপনার 15 বছর তারা যেতে পারে। সমস্ত একটা দলের পক্ষের মানুষ, তারা হলগুলোতে প্রবেশ নিয়োগ দিয়েছে এবং প্রত্যেকটা হলে ছাত্রদলের ছেলেদেরকে সিট দেয় নাই। ছাত্রলীগের বাধার মুখে কিন্তু ক্যাম্পাসে শিক্ষার্থীদের যেই তাদের সাথে চেনা জানা ওটা আমাদের হয়ে ওঠেনি। বামপন্থী পরাজিত প্রার্থীরা বলছেন, নিজেদের আর্থিক সংকটের বিপরীতে শিবিরের অর্থের ছড়াছড়ি তাদের পরাজয়ের অন্যতম কারণ। তাদের ইসলামী ব্যাংক আছে, নাবিল গ্রুপ আছে, তাদের বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন ফান্ডিং আছে। তারা ব্যাপক পরিমাণ টাকার পয়সা খরচ এখানে করেছে, যার সুযোগ অন্য কোনো প্রার্থীরা এবং বামপন্থী হিসেবে আমরা তো করার সুযোগই নাই। বিশ্লেষকরা বলছেন, ছাত্রদলের ভালো প্যানেল দিলেও তাদের শীর্ষ নেতাদের লাগামহীন বক্তব্য ভোটের মাঠে প্রভাব ফেলেছে। অন্যদিকে শিক্ষার্থীদের পালস বুঝে অনেক আগে থেকেই কাজ করেছে শিবির। খুব বেশি ভালো ফল করতে পারছে না, তার ব্যাকগ্রাউন্ড হিসেবে অনেকগুলো কারণ থাকতে পারে। তার একটা কারণ হচ্ছে যে এক্সিস্টিং যে বিএনপি একটা মূল দলের যে রাজনৈতিক কার্যক্রম সারা দেশে, সেটার ইতিবাচক জায়গাটা যথাযথভাবে তৈরি হয় নাই। যারা জয়ী হয়েছেন তারা হয়তো অনেক আগে থেকে বুঝতে পেরেছেন কোন দিকে কাজ করলে সাধারণ ছাত্রছাত্রীদের পালসটা কি, তারা কি চায়, সেটা হয়তো স্যাটিসফাই করতে পেরেছেন। ফলাফল যাই হোক না কেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে একযোগে কাজ করবে সব সংগঠনগুলো। সৌরভ হাবিব, টিবিসি নিউজ, রাজশাহী। সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক শিক্ষার্থী ধর্ষণ মামলায় মিঠু বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে 7 দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়। রবিবার দুপুরে এসব তথ্য জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া। এর আগে শনিবার রাতে রাজধানীর তেজগাঁও থানার তেজকুনিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিঠু বিশ্বাস মূল অভিযুক্ত সোহেল রোজারিও এবং বিপ্লব রোজারিওর সহযোগী বলে জানা গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সাভারে এক তরুণী এলাকার শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন। এ সময় সোহেল তার সহযোগী মিঠু এবং বিপ্লবের সহযোগিতায় তাকে বাসায় নিয়ে ধর্ষণ করেন। বৃহস্পতিবার মামলা করেন ওই তরুণী। এই ঘটনায় জড়িত অন্যতম আসামি মিঠু বিশ্বাসকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে গতকাল আমরা তেজগাঁও এলাকা হইতে ভোরের দিকে আমরা তাকে গ্রেপ্তার করি এবং তাকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন সহ আমরা প্রেরণ করব। বিভিন্ন চিনি কলের অবসরপ্রাপ্ত 3000 শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তার 212 কোটি 34 লাখ টাকার বকেয়া গ্র্যাচুইটি সহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তা কল্যাণ পরিষদ। সকালে নাটোর সুগার মিলের ফটকে বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, নাটোরের 407 জন শ্রমিকের বকেয়া প্রায় 33 কোটি টাকা। দীর্ঘদিন ধরে বকেয়ার অর্থ না পাওয়ায় অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তারা মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত বকেয়া পাওনা পরিশোধের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং চিকিৎসা ভাতা দেওয়ার দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশ শেষে তারা নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি দেন। আজ শেষ হচ্ছে মরমী সাধক ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে 3 দিনের উৎসব। কুষ্টিয়া ছেউরিয়ার আখড়াবাড়িতে বসেছিল বাউল সাধুদের মিলন মেলা। বিদায় বেলায় সাধুদের মাঝে বেজে উঠেছে বিরহের সুর। যেতে মন না চাইলেও সাঁইজির ধাম ত্যাগ করতে হচ্ছে। আবার সাধুদের চরণধুলি পড়বে এবং ভাবের মিলন ঘটবে দোল পূর্ণিমার উৎসবে।
বাংলার মাটিতে একসময় জন্মেছিলেন এমন এক সাধক যিনি ধর্ম, জাত, বর্ণ, শ্রেণীর সীমানা পেরিয়ে খুঁজেছিলেন কেবল মানবতাকে। তিনি ফকির লালন সাঁই বাউল দর্শনের প্রাণপুরুষ, যার গান আজও প্রশ্ন তোলে সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে। বছরে দুটি উৎসবে বাউল সাধুদের পদচারণায় মুখর হয়ে ওঠে কুষ্টিয়ার ছেউরিয়ার আকরাবাড়ি। এবছর সাইজির ১৩৫তম তিরোধান দিন রাষ্ট্রীয়ভাবে পালিত হলেও উৎসুক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে সাধুর সঙ্গের আনুষ্ঠানিকতায় কিছুটা ব্যাঘাত ঘটায়। তবে এত কিছুর পরও সাইজির ধামে আসতে পেরে খুশি বাউল সাধুরা। বিদায় বেলা বাবা, যে এই দিন আর পাবো কি না কে জানে বলো, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। এই দেখা দিন একটা মানুষ নীলা খেলা, এটা আমার জীবনে কোন 40 বছর ধরে এখানে উঠা বসা করি, সাইজির ধামে আসি, কখনো যেন এরকম স্রোত দেখিনি। এবার তিরোধান দিবসের আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন দর্শনার্থীরাও। আসলে লালনের গান কোনো ভাষায় প্রকাশ করার মতন না। যে বিষয়গুলো সেই বিষয়গুলো তারা খুব ভালোভাবে উপলব্ধি করেছে। সাইজিকে মনে ধারণ করেই তারা এখানে এসেছে। এখানকার পরিবেশটা কেমন দেখতে আসলাম, ভালো লাগলো। রবিবার তিরোধান দিবস অনুষ্ঠানের শেষ দিনে সাইজির ধাম ত্যাগের বিদায় বেলায় বেদনার ছাপ অনেকের মাঝেই। আবার দোল পূর্ণিমার উৎসবে একত্র হওয়ার আশা নিয়ে ফিরছেন বাউল সাধুরা। ডিবিসি নিউজ ডেস্ক। সমুদ্রে কাঠের তৈরি অবৈধ ট্রলিং বোট দিয়ে মাছ শিকার বন্ধের দাবিতে বরগুনায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সমাবেশ করেছেন জেলেরা। দুপুরে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে তারা শহরের আবু সাইদ চত্বরে গিয়ে মানববন্ধন করেন। পরে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিয়ম বহির্ভূতভাবে নিষিদ্ধ এই নৌযান ব্যবহার করে সমুদ্রে মাছ ধরছে অনেকে। মৎস্য শিকার আইন লঙ্ঘন করে ট্রলিং বোট উপকূলের কাছাকাছি থেকে নিষিদ্ধ জাল দিয়ে নির্বিচারে সকল প্রজাতির মাছ এবং মাছের পোনা ধ্বংস করছে। এর ফলে সমুদ্রে মাছের আকাল দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন বৈধভাবে মাছ শিকার করা জেলেরা। গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। সকালে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাস্কেটবল গ্রাউন্ডে মেলায় অংশ নেন আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকেরা। ঢাকার মাইলস্টোন কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পর দুর্ঘটনা থেকে বাঁচতে অভিনব প্রযুক্তি উদ্ভাবন করেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সেই সাথে পরিবেশ দূষণ রোধ, বিশুদ্ধ পানি, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ, স্বল্প খরচে জ্বালানি উৎপাদন, নদী দূষণ রোধ, ধূমপানের কুফল, সিকিউরিটির সিস্টেম, প্লাস্টিকের দূষণ রোধ, মাইক্রোপ্লাস্টিক থেকে বিদ্যুৎ উৎপাদন সহ অন্যান্য প্রযুক্তি উদ্ভাবন করেছে। শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সৃজনশীল কাজে সম্পৃক্ত করতেই এমন আয়োজন জানান আয়োজকেরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি ও শিবিরের বিপুল বিজয় নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। ছাত্রদলের পরাজয়ের পেছনে জনপ্রিয়দের প্যানেলে না রাখা, নিজেদের অনৈক্য, স্থানীয় নেতাদের নিজস্ব বলয় সহ নানা ইস্যু সামনে আসছে। এদিকে ছাত্র শিবিরের জয়ের কারণ হিসেবে শিক্ষার্থী বান্ধব নানা কার্যক্রম ও সাংগঠনিক শক্তিশালী অবস্থানকে দেখা হচ্ছে। নির্বাচিত হয়েছেন তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। ৩ যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু পেল নতুন নেতৃত্ব। ৪৪ বছর পর ভূমিদশ জয়ের মধ্য দিয়ে নেতৃত্বে ফিরল ছাত্র শিবির। অন্যদিকে মাত্র এজিএস পদ নিয়ে তৃপ্তির ঢেকুর গিলতে হলো ছাত্রদলকে। নির্বাচনে শিবিরের একক আধিপত্য আর ছাত্রদলের ভরাডুবি নিয়ে ক্যাম্পাসে চলছে আলোচনা। ৮০ দশক থেকেই ছাত্র শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্যাম্পাসে আধিপত্য খর্ব হলেও এই ক্যাম্পাসে তারা টিকে ছিল ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত। হলগুলো হাতছাড়া হলেও কৌশলে ক্যাম্পাসে টিকেছিলেন শিবিরের নেতাকর্মীরা। ৫ই আগস্টের পর দলীয় শৃঙ্খলা ও ঐক্যের পাশাপাশি শিক্ষার্থী বান্ধব কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে জনপ্রিয় হয়ে ওঠে সংগঠনটি, যার প্রভাব পড়ে চাকসু নির্বাচনে, এমনটাই মনে করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী বান্ধব এবং কল্যাণমূলক যে কাজগুলো করেছে, এগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, তারা এখানে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। ক্যাম্পাসে যখনই কোনো শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হয়েছে,
আমাদেরকে জানানোর সাথে সাথে আমরা রেসপন্স করার চেষ্টা করেছি। ছাত্র শিবিরের কাজ কেবলমাত্র শিক্ষার্থীদের সাথে নিয়ে ছিল, শিক্ষার্থীদের সহায়তায় ছিল, শিক্ষার্থীদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ছিল। অন্যদিকে জুলাই আন্দোলনের পর ছাত্রদল ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতির চেষ্টা করলেও দলে ছিল সমন্বয়হীনতা। শুরু থেকেই ক্যাম্পাসে প্রচার ছিল ছাত্রদলের কমিটির প্রথম 5 জনের কেউ নির্বাচন করবেন না, ভিপি পদে জনপ্রিয় কাউকে আনা হচ্ছে এমন প্রচার থাকলেও দৃশ্যপট পাল্টে যায় শেষ মুহূর্তে। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় এছাড়া ক্যাম্পাসে দীর্ঘদিন কমিটি না থাকা স্থানীয় নেতাদের বলয়সহ নানা কারণে উপেক্ষিত হন জনপ্রিয়রা। নির্বাচনের একদিন আগেই বহিষ্কার করা হয় এক সহসভাপতিকে। নির্বাচনের পর পদ হারান আরও 4 নেতা, অথচ হল সংসদের ভিপি ও জিএস 2 গুরুত্বপূর্ণ পদে জিতেছেন পদ হারানো অনেক নেতার অনুসারীরা। জনপ্রিয় ছাত্র নেতাগুলোকে একদম প্যানেলের মধ্যে রাখা হয়। নির্বাচনের ক্ষেত্রে চরম দূরদর্শিতার অভাব ছিল এবং মাইমেন্টরির একটা কি ছিল, এখানে ইন্টেনশন ছিল। তবে নিজেদের সাংগঠনিক দুর্বলতা নয়, বরং প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণই হারের জন্য দায়ী বলছে ছাত্রদল। বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, প্রশাসনের একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে, এটি যেরকম সত্য, একই সাথে নির্বাচনের পরিবেশ বা নির্বাচন প্রক্রিয়াকে আমরা ইতিবাচক দেখছি। অনাবাসিক শিক্ষার্থী তাদের কিন্তু ভোটের দিন আনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার তেমন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহাবস্থানের রাজনীতির পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে বৈচিত্র্য আনা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। শিবির ছাত্র বান্ধব রাজনীতির কারণে তারা অধিক ভোটে বিজয়ী হয়েছে। তো আমি ছাত্রদলের ক্ষেত্রেও যদি বলি, তারাও যে খুব কম জনপ্রিয় তা নয়, তারাও কাজ করে যাচ্ছে। চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 26টি পদের 24টিতেই জয় পায় ছাত্র শিবির। একটিতে ছাত্রদলের এজিএস ও অন্যটিতে জিতেছে স্বতন্ত্র। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দক্ষিণ আফ্রিকায় বাবার ব্যবসায় যোগ দিতে চেয়েছিলেন চট্টগ্রামের মিরসরাইয়ের সাইফুদ্দিন মাহমুদ রায়হান, কিন্তু দালালের মাধ্যমে সেই যাত্রাই হয়ে গেল মৃত্যুর পথ। পরিবারের দাবি, আফ্রিকা যাওয়ার পথে জাম্বিয়ার পাহাড়ে মারা গেছেন রায়হান। তার মরদেহ এখনো আনা যায়নি দেশে। চট্টগ্রামে মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের প্রবাসী সালাউদ্দিনের বড় ছেলে রায়হান সুপার শপে কাজ করার স্বপ্নে দালালের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা যাওয়ার চুক্তি করেন 9 লাখ টাকায়। দালাল চক্রের হাতে অগ্রিম 5 লাখ টাকাও দেয়া হয়। 27 সেপ্টেম্বর ঢাকায় পাসপোর্ট ও টিকিট হাতে নিয়ে রওনা হয় রায়হান সহ 6 তরুণ। তবে পরিকল্পনা অনুযায়ী দুবাই বা কাতার নয়, তাদের নিয়ে যাওয়া হয় ইথিওপিয়ায়। সেখান থেকে গাড়ি ও পায়ে হেঁটে পাড়ি দেন মালাও, কঙ্গো হয়ে জাম্বিয়া সীমান্তে। আমার কত আদরের নাতি, কত শান্ত আসিল না, যাইয়ে দোয়া করি মাথা দিয়ে আসছে দাদু ভাই তো আল্লাহ করছিও নাতি বন্ধন করিও, দাদুলে কান্দে, দাদুলে কান্দে, আমরা সিলাই বলাই। সফর সঙ্গীদের ভাষ্য, দুর্গম পাহাড় পাড়ি দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রায়হান। স্থানীয় কৃষ্ণাঙ্গ লোকজন কাঁধে তুলে কিছু দূর নেওয়ার পর ফেলে দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায় 7 দিন পর, কিন্তু এখনো মেলেনি রায়হানের মরদেহ। ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন রায়হানের মা। প্রবাসে থাকা বাবা সালাউদ্দিন এখন অপেক্ষায় একবার ছেলের মুখ দেখার। ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজারে মহেশখালীতে অবৈধ অস্ত্র উদ্ধারে সন্ত্রাসীদের আস্তানায় যৌথ অভিযান চালিয়ে 9 জনকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও অস্ত্র তৈরির কারখানার সন্ধান করা হয়। শনিবার দুপুরে কালারমাঠ ছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। মুহুমুহু গুলির শব্দ, এটি কোনো যুদ্ধ বা সিনেমার দৃশ্য নয়। মহেশখালীতে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাচ্ছে অস্ত্রধারী সন্ত্রাসীরা, আর তাদের ধরতে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী। অবৈধ অস্ত্র উদ্ধারে জলদস্যু জিয়া বাহিনীর আস্তানায় শনিবার সকালে অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। তারপরেই পাল্টাপাল্টে গোলাগুলি। তবে শেষ পর্যন্ত 9 জনকে আটক করে যৌথ বাহিনী উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র। সন্ধান মেলে অস্ত্র তৈরির কারখানা। এই বাহিনীর প্রধান জিয়া অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিয়ে 2019 সালের 23 নভেম্বর আত্মসমর্পণ করে। তবে জামিনে জেল থেকে বের হয়ে ফের জড়িয়ে পড়ে অপরাধ কার্যক্রমে, গড়ে তুলে নিজস্ব বাহিনী।
কামালের নাম শুনি, জেরামানের নাম শুনি, এগুলোর নাম শুনি বাজি বাজি না শুনি বাজি কাঙ্গুরি হয়ে যাম বাজি। আমরা পাপিলিকের উপর আঘাত আসছি, আঘাত আইয়ে সবসময়। জি জি। কক্সবাজার ও মহেশখালীর 1.5 শতাধিক জলদস্যু আত্মসমর্পণ করেছে, তবে এদের কেউ কেউ আবারও নতুন নামে বাহিনী গড়ে ফিরেছেন পুরনো কর্মকাণ্ডে। এখানে যারা আসামি রয়েছে এর মধ্যে অনেকেই আগে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। অস্ত্র উদ্ধার করেছি, আসামি উদ্ধার করেছি, আমরা মামলা করব। স্বাভাবিক জীবনে ফিরে আসার আশ্বাসে সরকারি নানা সুযোগ সুবিধা নেওয়া এসব জলদস্যুরা জেলেদের জিম্মি করে টাকা আদায়, চিংড়ি ঘের দখল, ডাকাতি সহ নানা অপকর্মে জড়াচ্ছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, মহেশখালী, কক্সবাজার। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে গেট ফি বৃদ্ধির আন্দোলন প্রত্যাহার করেছেন পরিবহন মালিকরা। তবে শুল্ক বৃদ্ধি ইস্যুতে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিতে অনড় ব্যবসায়ীরা। তাদের দাবি, বিদেশি অপারেটরদের সুবিধা দিতেই ট্যারিফ বাড়িয়েছে সরকার। এদিকে পরিবহন মালিকরা আন্দোলন প্রত্যাহার করলেও ট্যারিফ ইস্যুতে ব্যবসায়ীদের সাথে সংহতি জানিয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন C&F এজেন্ট অ্যাসোসিয়েশন। ফলে পণ্য পরিবহন হলেও কর্মবিরতিতে প্রভাব পড়বে পণ্য খালাসে। দর্শক, চট্টগ্রাম বন্দরের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, পরিবহন মালিকরা আন্দোলন প্রত্যাহার করলেও C&F এজেন্টদের কর্মবিরতিতে কি ধরনের প্রভাব পড়বে পণ্য খালাসে, বিস্তারিত জানাবেন। 60,000 TEU ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে কন্টেনারের সংখ্যা প্রায় 46,000, প্রায় 5 শতাধিক, অর্থাৎ প্রায় 10 থেকে 12,000, আরও যদি 5,000 কন্টেনার যদি জমা হয় সেক্ষেত্রে বন্দরে কন্টেনার জটের একটা আশঙ্কা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে বন্দরের 4 নম্বর গেট, একটু দেখাতে চাই। ঠিক অন্যান্য সময় এই জায়গায় কিন্তু অনেক পরিবহন থাকে, অর্থাৎ প্রাইম মুভার, লরি বা ট্রাক থাকে। আজকে পুরোপুরি খালি, অর্থাৎ বন্দর থেকে কোনো পণ্য নিয়ে কোনো লরি বা প্রাইম মুভার বের হচ্ছে না এবং বাহির থেকে কোনো গাড়ি প্রাইম মুভার বা লরি সেগুলো প্রবেশ করছে না। যদিও আপনারা জানেন একটু আগেই বন্দর কর্তৃপক্ষের সাথে প্রাইম মুভার ট্রাক মালিক সমিতির একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে বন্দর কর্তৃপক্ষ তাদের যে তাদের দাবিতে তারা মেনে নিয়েছেন। অর্থাৎ যদিও সেখানে বলা হচ্ছে যে তাদের যে আগে যে বন্দরের যে পাস ছিল 57 টাকা, সেটি বাড়িয়ে করা হয়েছিল 237 টাকা এবং সেই আগের মতো তারা পাস দিবেন। কিন্তু এখানে একটি বিষয় কিন্তু থেকেই যাচ্ছে, সেটি হচ্ছে প্রাইম মুভার ট্রাক কন্টেনার যারা মালিক সমিতি তাদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের সাথে কিন্তু সংহতি প্রকাশ করেছিল চট্টগ্রামের C&F এজেন্ট, শিপিং এজেন্ট এবং ফ্রেড যারা ব্যবসা করে তারা। কিন্তু এখানে একটির সাথে একটি জড়িত, এখানে কাউকে ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না। সেই ক্ষেত্রে তাদের দাবি মেনে নেওয়া হলো যে আগামীকাল যদি C&F এজেন্ট যদি বিল অফ এন্ট্রি দাখিল না করে, সেই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য কিন্তু শুল্কের হবে না, পণ্য শুল্কের না হলে কিন্তু পণ্য খালাস হবে না। একই সাথে যদি শিপিং এজেন্টস তারা যদি কাগজপত্র ঠিকমতো না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু পণ্য জাহাজে উঠবে না। সুতরাং যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেই ক্ষেত্রে এখানে যারা বন্দর যারা আপনার যারা ব্যবহার করে তারা যদি বলছেন যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় বা কোনো আনুষ্ঠানিক ঘোষণা নিতে হয় সকলকে নিয়ে বসে করতে হবে। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে গত 2-1 দিন ধরে, অর্থাৎ গতকাল থেকে তাদের যে কর্মবিরতি বা যে কর্মসূচি, কোনো ধরনের পরিবহন, কোনো ধরনের ট্রাক প্রাইম মুভার সে এখানে ঢুকছে না, প্রবেশ করছে না। ফলে চট্টগ্রাম বন্দরে কিন্তু একটি ভয়াবহ কন্টেনার যেটা আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে প্রায় 50,000 TEU যখন কন্টেনার হয় তখন এটা কিন্তু স্বাভাবিক, অর্থাৎ 50,000-এর নিচে যখন কন্টেনার থাকে তখন বন্দরের যে কার্যক্রম, বন্দরের যে যন্ত্রপাতির যে আপনার মুভমেন্ট সবগুলো ঠিক থাকে। যদি 50,000-এর অধিক হয়ে যায় সেক্ষেত্রে বন্দরের কার্যক্রমে ব্যাঘাত ঘটে। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর থেকে কোনো ধরনের পণ্যবাহী কোনো ট্রাক, প্রাইম মুভার, লরি সেগুলো বের হচ্ছে না এবং বাহির থেকেও কোনো গাড়ি আপনার ভেতরে প্রবেশ করছে না। আজকে যদি ডেলিভারি ঠিক না হয় বা আজকে যদি বন্দর থেকে পণ্য ডেলিভারি সম্পন্ন না হয় সেক্ষেত্রে আগামীকাল বন্দরে ভয়াবহ একটি কন্টেনার জটের আশঙ্কা রয়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ খবর। মাসুদুল, ধন্যবাদ আপনাকে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা দেশের স্বার্থ চায় না। দুপুরে চট্টগ্রামের বোয়ালখালীতে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা বাস্তবায়নে এক সমাবেশে এসব কথা বলেন মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল্লাহ। বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে 31 দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। শাকপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বিএনপি নেতাকর্মী ছাড়াও দলের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নে আগুনে ক্ষতিগ্রস্ত 11টি পরিবারের মাঝে নগদ 2,20,000 টাকা আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে উপজেলা বিএনপির সদস্য জিয়াদ আমিন খান ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রতিটি পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন। এ সময় তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের পাশে রয়েছেন। তিনি দেশের সকল খোঁজ খবর রাখছেন, তাই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। গেল 9 অক্টোবর আব্দুল লতিফ সারেং এর বাড়িতে 11টি বসতঘর পুড়ে যায়। রাঙামাটিতে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধি করা সহ পরিচ্ছন্নতা অভিযান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পৌরসভা ও আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের সহযোগিতায় এই আয়োজন করে আস্থা ইউথ গ্রুপ রাঙামাটি সদর। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। ডেঙ্গু প্রতিরোধ সহ রাঙামাটিকে পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। বলেন, বাড়ির আঙিনা ও দোকানের সম্মুখ পরিষ্কার রাখতে হবে। নির্দিষ্ট সময় মেনে পৌরসভার ডাস্টবিনগুলোতে ময়লা ফেলার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য আছে, তবে দূরত্ব নয়। সময় যেহেতু আছে, জুলাই সনদের এনসিপি সই করবে বলে আশাবাদী পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এনসিপি আপাতত স্বাক্ষর করেনি, কিন্তু এনসিপি প্রথম থেকে ঐক্যমত কমিশনের সবকটা মিটিংয়েই ছিল, সবকটা জিনিসেই তারা স্বাক্ষর করেছেন। যে রাজনৈতিক দলের যে অবস্থান তার সপক্ষে মাস পিপলকে তারা কি বলতে চান সেটা তারাই বলবেন, এবং এনসিপি তো সেটা বুঝাচ্ছে যে আমরা চাচ্ছি যে বাস্তবায়নের রূপরেখাটাও একবারে এগ্রিড আপন হয়েই এই দলিলে আসুক। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল। 20 অক্টোবর থেকে শুরু হওয়া কর্মসূচির শেষ ধাপে দাবি আদায় প্রয়োজনে গণ আন্দোলনের ডাক দিয়েছে দলগুলো। রবিবার এসব কর্মসূচি ঘোষণা করা হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট এবং পিআর পদ্ধতির নির্বাচনের সঙ্গে জুলাই সনদের সইয়ের কোনো সম্পর্ক নেই। শুধু যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে পেরেছে তার ভিত্তিতেই জুলাই সনদে সই করা হয়েছে। জামায়াতের আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদে স্বাক্ষর করেছি, এটা জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। কিন্তু এখন কাজ বাকি হলো এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, আর এটাকে আইনি ভিত্তিতে একটা গণভোট করতে হবে, তারপর জাতীয় নির্বাচন। জামায়াতে ইসলামীর তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা, এমন দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। রবিবার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে নাহিদ আরও বলেন, এ আন্দোলনের উদ্দেশ্য সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন পথে ঠেলে দেয়া, ঐক্যমত্য কমিশনের উদ্যোগকে বাধা দেয়া, অভ্যুত্থানের প্রেক্ষাপটে রাষ্ট্র এবং সংবিধানের কাঠামোগত পুনর্গঠনের সংলাপকে ইচ্ছাকৃতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা। পিআরের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার যে মৌলিক সংস্কার দাবি উত্থাপিত হয় তা ছিল গণতান্ত্রিক রাষ্ট্রের সাংবিধানিক সুরক্ষার অংশ। আর এ দাবি ঘিরে এনসিপি জাতীয় ঐক্য গড়ার চেষ্টা এবং জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নির্মাণে কাজ করে। কিন্তু জামায়াত ও মিত্ররা এর মূল এজেন্ডা ছিনিয়ে সেটিকে শুধু একটি কারিগরি পিআর ইস্যুতে সীমিত করে ফেলে। একে তারা দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের লক্ষ্য সংস্কার নয়, বরং রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল। 5% বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। হাইকোর্টের সামনে আন্দোলনকারীদের ভুখা মিছিল আটকে দিয়েছে পুলিশ। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজিম, পুলিশ যেহেতু আন্দোলন ঠেকিয়ে দিয়েছে, একটু জানবো তাদের এখন পরিকল্পনা কি, কর্মসূচি কি? ধন্যবাদ আপনাকে। আসলে তারা যে আন্দোলনটি তারা ডাক দিয়েছেন 8ম দিনের মতো কিন্তু আজও চলছে। তাদের কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু 5% কিন্তু তাদের প্রজ্ঞাপন জারি করেছে, 5% বরাদ্দ দিয়ে, কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে যদি সরকারের তরফ থেকে যদি আরো বাড়ানো হয়, অর্থাৎ তাদের দাবি ছিল
20% যদি 20% তাদের বাড়ানো না হয় তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি তারা কিন্তু এখন যে আসলে কিছুক্ষণ আগে কিন্তু তারা যেটি আসলে হাইকোর্ট জামি মসজিদ প্রাঙ্গণের সামনে কিন্তু তাদের জড়ো হয়েছিলেন, সেখান থেকে কিন্তু তারা শহীদ মিনারে আসতে শুরু করেছে এবং এখানে তারা অবস্থান করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শিক্ষকরা এখনো আসছেন এবং শিক্ষকরা বলছেন যেটি আসলে সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের দাবি আদায়ের ক্ষেত্রে তাদের যে আসলে তাদের চাওয়া এবং তাদের যে পরিমাণ যে থাকার যে বন্দোবস্ত, যে আসলে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দরদাম বাজার দর সব মিলিয়ে তারা আসলে নাবিশ্বাস অবস্থা। তারা চাচ্ছেন যে সরকার যদি এটি বাস্তবায়ন করে তাহলে কিন্তু তারা তাদের আন্দোলন ছেড়ে তারা আসলে ক্লাসরুমে ফিরে যাবেন। যদি আমি একজন আন্দোলনকারীর সঙ্গে যে আসলে একজন শিক্ষক প্রতিনিধি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব আসলে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে যে আশ্বাসটা দেওয়া হয়েছে আসলে সেই আশ্বাসটা আপনারা কতটা বাস্তবসম্মত বা যুক্তিসম্মত বলে মনে করেন? ধন্যবাদ ডিবিসিকে। আসলে আমাদেরকে যে আশ্বাসটা দিয়েছে সেটা 5%, আমাদের দাবি হচ্ছে 15%, কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছে 5%, 20%, কিন্তু আমাদের 5% তারা আশ্বস্ত করে। এখন সরকারের আশ্বাসে আপনারা সন্তুষ্ট কিনা? না, আমরা কোনো সন্তুষ্ট না। আমাদের 20% দাবি আমাদের যদি না মেনে নেয় আমরা ক্লাসে ফিরে যাব না। সরকার যদি এই দাবিটা না মানে পরবর্তীতে আপনাদের কি কর্মসূচি কি চলমান থাকবে কিনা? পরবর্তীতে আমাদের লাগাতার কর্মসূচি চলবে এবং আমরা 3 দফা থেকে 1 দফায় যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। হ্যাঁ, আসলে যেমনটি শুনছিলেন তারা বলছিলেন যে সরকার যদি তাদের দাবিগুলো না মেনে নেয় তাহলে কিন্তু তাদের আন্দোলন চলমান থাকবে। তো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নাজিম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আশ্বাসের পর কর্মসূচি প্রত্যাহার করেছে প্রাইম মুভার এবং ট্রেলার মালিকরা। দুপুরে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন তারা। এর আগে বন্দরে গেট ফি বৃদ্ধির প্রতিবাদে 2 দিন ধরে বন্ধ ছিল সব ধরনের পরিবহন প্রবেশ। পণ্য ওঠানামা বন্ধ থাকায় বন্দরের ভেতরে তৈরি হয় কন্টেইনার জট। পরিবহন মালিকদের দাবি, আগে একটি গাড়ি প্রবেশে 57 টাকা 50 পয়সা দিতে হলেও সম্প্রতি তা বাড়িয়ে করা হয় 230 টাকা। কোনো পরামর্শ না করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবহন ব্যবসায়ীদের। এদিকে চট্টগ্রাম বন্দরের 41% বর্ধিত মাশুল প্রত্যাহার এবং বিভিন্ন সেবায় অযৌক্তিক ট্যারিফ সমস্যার 1 সপ্তাহের মধ্যে সমাধান করা না হলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 60, নাটোর 3। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা আছি নাটোর 3 সিংড়া আসনে। এই আসনটিতে রয়েছেন ভোটার 3,08,000 এবং নারী এবং পুরুষ ভোটার এখানে প্রায় সমান সমান। এই আসনটিতে আমরা দেখেছি 4 বার বিএনপি, 4 বার আওয়ামী লীগ, জামাত ইসলাম 1 বার এবং জাতীয় পার্টি 2 বার অতীতে বিজয়ী হয়েছে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমার ডান পাশে ব্যারিস্টার ইউসুফ আলী, তিনি সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, এবং বাম পাশে আছেন প্রফেসর জার্জিস কাদির, তিনি এনসিপির প্রধান সমন্বয়কারী। প্রথমে আমরা ব্যারিস্টার ইউসুফ আলীর কাছে জানতে চাইব যে আপনি মনোনয়ন প্রত্যাশী বিএনপির, পাশাপাশি জানতে চাইব যে এবার বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের বেশ ভালো একটা অবস্থা, পাশাপাশি এনসিপি নতুন করে আপনাদের মুখোমুখি অবস্থায় আছে, তারাও প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে আসবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রচার কৌশলটি কেমন হবে? ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে আমাদেরকে সংযুক্ত করার জন্য। আপনার শুরুতেই আমি আপনার মন্তব্যের মধ্যে একটা সংশোধনী আছে। আওয়ামী লীগ এই আসনে কখনোই 4 বার নির্বাচিত হয়নি। 73-এর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হয়েছিল জাসদের কাছে, এবং এরপরে পলকের যে 4টা নির্বাচন, এর মধ্যে 3টাই তো নির্বাচন হয়নি, এগুলো নির্বাচন নামের তামাশা হয়েছে। সুতরাং আওয়ামী লীগ মূলত এই আসনে 1 বার বিজয়ী হয়েছে, আর এইটা ধানের শীষের আসন, এখানে সবসময় বিএনপি বিজয়ী হয়েছে। ইউনিভার্সিটিগুলোর পরাজয়ের যে প্রশ্ন তুলেছেন, এটা একেবারেই ইররিলেভেন্ট। কেন আমি আপনাকে বলি, ইউনিভার্সিটিগুলোতে ছাত্র শিবির কিন্তু মূলত মিশে গিয়ে তারা আন্দোলন করেছে পরে বেরোয় এসে। কিন্তু আপনি নাটোর 3-এ যদি আসেন, আমার সিংড়ায় যদি আসেন, বা অন্যান্য আসনগুলোতে যদি যান, তাহলে দেখবেন যে এখানে কিন্তু বিএনপি নেতারাই কিন্তু এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারাই মার খেয়েছে, তারাই আহত হয়েছে, তারাই জেলে গেছে, শত শত মামলা হয়েছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। অর্থাৎ ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের মূল শক্তি এবং চাবিকাঠি কিন্তু বিএনপি নেতাদের হাতে ছিল।
এই গ্রাসরুটস লেভেলে আপনি যেখানেই যাবেন এই বাস্তবতা। আর ইউনিভার্সিটিগুলোতে কিন্তু কি হয়েছে, শিবিরের নেতারা তাদের পরিচয় গোপন করে ছাত্রলীগে যেমন ঝুঁকেছিল, তারপর বেরোয় এসে তারা আবার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। সুতরাং ইউনিভার্সিটিকে এখানে রেপ্লিকা করা যাবে না। এখানকার কি পরিবেশ? এখানকার পরিবেশ হচ্ছে এই আমার চলন বিলের পা ফাটা মানুষ সবাই জানে যে এখানে আমরাই নেতৃত্ব দিয়েছি এই ফেসিস্টকে পরিবর্তন করার জন্য, এবং আমাদেরকেই তারা সামনে দেখেছে। সুতরাং এইখানে কিন্তু ওইটা আসবে না, এখানে কিন্তু মানুষ ধানের শীষেই ভোট দেবে। তারা দেখেছে। ধন্যবাদ আপনাকে। প্রফেসর জার্জিস কাদির আছেন এনসিপির প্রধান সমন্বয়কারী নাটোর জেলার। এনসিপির কি অবস্থা নির্বাচন নিয়ে? এখনো প্রতীক পায়নি, সেক্ষেত্রে তারা আপনারা কিভাবে আগাচ্ছেন, জনগণের কাছে কিভাবে যাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আপনার একটি বিষয়ে খুব ভালোভাবে স্মরণে রাখা দরকার, এবং পুরো বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠীর যেটা স্মরণে এবং বিবেকে সবসময় সক্রিয় রাখা দরকার, সেটি হলো এই যে 16 বছরের যে দুঃশাসন এবং 16 বছরে যে আন্দোলন সংগ্রাম বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি সহ, সে আন্দোলনের পরেও কিন্তু কোনো সাফল্য আসেনি। এরপরে 24শে যে জুলাই আমাদের ছাত্র গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে ছাত্রদের ডাকে কিন্তু সর্বপ্রথম বেরিয়ে এসেছিল ছাত্ররা রাজপথে, এবং রাজপথে রক্ত ভিজিয়ে রক্তের উপর দাঁড়িয়ে তারা আমাদের যে অবরুদ্ধ স্বাধীনতা যা ছিল হচ্ছে গণভবনে আবদ্ধ, সেটাকে মুক্ত করে মুক্তির ঝান্ডা নিয়ে ওই রক্তের উপর কেমন পরিবেশ সেটাতেই যাচ্ছে, এবং ওই রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু এনসিপির জন্ম হয়েছে। এনসিপি কেবলমাত্র একটি ফেসিবাদ সরকারের বিদায় করেনি, এনসিপি চায় যে ফেসিবাদী সিস্টেমটাকে বিলোপ সাধন করা। যার ফলে এখন পর্যন্ত আমাদের প্রধান কনসেন্ট্রেশন হচ্ছে যে কিভাবে আমাদের রাষ্ট্রীয় সংস্কারগুলো হবে, স্টেট মেশিনারিকে কিভাবে প্রস্তুত করা হবে, কি করলে এ দেশের মালিক হবে জনগণ, এ দেশের মালিক হবে নাগরিক, এ দেশের যে শিক্ষার্থী প্রজন্ম, তরুণ প্রজন্ম, তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, এবং কখনোই রাজপথে ছাত্রদের রক্ত আর ঝরবে না। যেমন করে রাষ্ট্রভাষা আন্দোলনের 52 থেকে শুরু করে নিয়ে একেবারে সর্বশেষ 24শে জুলাই পর্যন্ত ছাত্রদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, মা বাবার কোল খালি হয়েছে, এটি আমরা চাই না। যার ফলে আমাদের কাছে আন্দোলনে যাওয়ার, আমাদের কাছে নির্বাচনী প্রচারে যাওয়ার চাইতে সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ হলো রিফরমেশন। উই ওয়ান্ট টু রিমেক দ্য সোসাইটি, উই ওয়ান্ট টু রিমেক দ্য স্টেট মেশিনারি, স্টেট মেকানিজম, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এটা নিয়ে আমরা কাজ করছি, কিন্তু নির্বাচনের জন্য আমরা প্রস্তুত অবস্থায় আছি। আর যেটা আপনি বললেন যে প্রতীক, হ্যাঁ, প্রতীক বরাদ্দ হয়ে যাবে যে কোনো সময়। আমরা শাপলা চেয়েছি, আমরা শাপলাই চাই, শাপলাতে আমরা দাঁড়িয়ে আছি। শাপলা যদি শেষ পর্যন্ত না হয় তাহলে আমরা কি করবো সেটা আমরা পরবর্তীতে ভেবে দেখবো, কিন্তু আমরা শাপলাই চাই এবং শাপলা নিয়ে। ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা আছি নাটোরের সিংড়ায়। এর পরের খবর দেখতে চোখ রাখুন সন্ধ্যা 7টায়, তখন নতুন কোনো অতিথির সঙ্গে আমরা আবার ওই নির্বাচন নিয়ে আলাপ করব। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের ইপিজেড সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক শেষে ব্রিফ করছেন উপদেষ্টারা। যুক্ত হব সেখানে। আচ্ছা, এই ঘটনার প্রেক্ষাপটে বলা হয়েছে যে অভিযোগ করা হচ্ছে যে ফায়ার সার্ভিস নির্ধারিত সময়ে যায়নি বা কাজ করেনি, এরকম একটা অভিযোগ অনেকেই বলছেন যারা ওখানে সিএনডিএফ এজেন্ট সহ অনেকে ছিলেন। আবার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটু আগে একটা ব্রিফিং করা হয়েছে, সেখানে বলা হয়েছে ফায়ার সার্ভিস বলছে যে এখানে অগ্নি নির্বাপনের পরিপূর্ণ ব্যবস্থা ছিল না, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে। আন্তর্জাতিক মানের এই ধরনের একটা প্রতিষ্ঠানে পরিপূর্ণ ফায়ার হাইড্রেন্ট বা ব্যবস্থা থাকবে না, সেটা কেন? এখানে পরিপূর্ণ সবটাতে ছিল না তা না, ছিল, কিন্তু কিছু কিছু ঘাটতিও ছিল। আমার এখানে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয় আছেন, এই ব্যাপারে উনি আরও ভালো করে আপনাদেরকে বলতে পারবেন। তো সেটা সিভিল এভিয়েশন নিজস্ব ফায়ার সিস্টেম তো ছিল, ওখানে ইউনিট ছিল, তারাও কাজ করেছে, কিন্তু তাদের এটা পর্যাপ্ত ছিল না হয়, এই কারণে এটা সম্ভব হয়নি। আমরা সব কিছু তদন্ত করে জানতে চাচ্ছি যে কোথায় এটাকে আরও দ্রুত, আরও আগে কিভাবে আগুনকে নিয়ন্ত্রণ করা যেত কিংবা নিভানো যেত, সেটা নিয়ে আমরা চিন্তা করছি, ভাবছি, যাতে আমরা রিপোর্টটা পেলে আমরা বুঝতে পারবো। এরা ইন্টেন্স একটা রিপোর্ট আমাদেরকে দেবে। প্রযুক্তিগত স্বল্পতার কথা বলেছেন, দেশের বাইরে থেকে কি ধরনের কোনো প্রযুক্তি আমাদের চিন্তার মধ্যে আছে, এটা ওই কমিটি সাজেস্ট করবে যে যদি এরকম আনতে হয় তাহলে কোথা থেকে, বাইরে থেকে যদি আনতে হয় তাও আনতে হবে। সব স্টক হোল্ডার দেখবেন 12-14 জন। আলোচনা করেছেন সে বিষয়ে যে সচিবালয় থেকে শুরু করে পরে যে পরে আগুন লাগার ঘটনাগুলো, কি সরকারের সক্ষমতার অভাব রয়েছে আপনারা মনে করছেন? সব একটা বিষয় হচ্ছে যে আগুন তো এটা হঠাৎ করে লাগে, সেটা নির্বাপনের ব্যাপারে সরকারের সক্ষমতা কি অক্ষমতার একটা ব্যাপার আছে।
কিংবা এইটাতে আবার ওই প্রতিষ্ঠানেরও তো কিছু দায়ের হয়ে গেছে, সেইগুলি আমরা সবকিছুই খতিয়ে দেখবো আর কি এটার পরে। আগুন লাগছে এখানে কি ক্ষয়ক্ষতিটাও কি এই কমিটি নিরূপণ করবে না, ক্ষয়ক্ষতি এটা নিরূপণ করবে না? ওইটা কিভাবে জানবো? ওইটা এয়ারপোর্ট অথরিটি একটা ইনকোয়ারি কমিটি করেছে, তারা এটা নিরূপণ করছে। সবাই ধন্যবাদ। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।